যুদ্ধ জয়ে মুক্তি মেলে, স্বাধীনতা টিকে থাকে শ্রদ্ধা আর ভালোবাসায়। স্মৃতিসৌধে শ্রদ্ধা ঢলে দৃঢ় উচ্চারণ। সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য, কিছুটা সামাজিক নিরাপত্তার কিছু গ্যাপ এখনো রয়ে গেছে। নারীদের প্রতি যে আমাদের যে সম্মান বা শ্রদ্ধাবোধ, এটার কোনো পরিবর্তন হয় নাই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরের 11 দিনের রিমান্ড। আসামিদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইরান মার্কিন আলোচনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য। আপাতত সংলাপের সম্ভাবনা নেই বলছে তেহরান। হরমুজ প্রণালীতে বাংলাদেশের বাধা নেই। দর্শক, স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরপি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। যুদ্ধ জয়ে মুক্তি মেলে আর স্বাধীনতা টিকে থাকে বীরদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায়। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেন বীর মুক্তিযোদ্ধারা। আর তরুণদের প্রত্যাশা, রক্তক্ষয়ী যুদ্ধে পাওয়া লাল সবুজের পতাকা সমুন্নত থাকবে অনন্তকাল। স্বাধীনতার 55 বছর পেরিয়ে প্রাপ্তি আর না পাওয়ার হিসাব মিলিয়ে আজও মানুষ খুঁজে ফেরে স্বপ্নের বাংলাদেশ। রিশাদ হাসানের রিপোর্ট। সূর্যের কিরণ থেকে স্বাধীনতার 56 বছরের লাল সবুজ পতাকাটা কটু বাঙালির বীরত্ব গাথা। জাতীয় স্মৃতিসৌধে হাজার মানুষের ঢল। কবি সুকান্তের ভাষায় জ্বলে পুড়ে মোড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। হাতে ফুল, মনে প্রগাঢ় শ্রদ্ধা। এর সবটাই তো জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে। লাখো শহীদের রক্তে ভেজা স্বাধীনতা এখনো চোখ ভেজায়। 71-এর রণাঙ্গনে সম্মুখ সারিতে যারা ছিলেন, তাদের কাছে সেই স্মৃতি আজও তাজা। প্রত্যাশার বাংলাদেশ আজও খুঁজে ফেরেন বীর মুক্তিযোদ্ধারা। এই প্রজন্ম যদি মহান স্বাধীনতা যুদ্ধের যে উদ্দেশ্য ধারণ করে, চেতনা ধারণ করে, তাহলে হয়তো সকলের জন্য রাষ্ট্র হয়তো বা তৈরি করতে পারবে। স্বাধীনতার এই দীর্ঘ পথ পরিক্রমায় আছে প্রাপ্তি, আছে প্রত্যাশা, সেই সাথে আছে না পাওয়ার কিছু বেদনাও। একটা স্বাধীন দেশ পেয়েছি, আর অপ্রাপ্তির মধ্যে যেটা হচ্ছে যে আমাদের কিছুটা জায়গায় এখনো বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কিছুটা সামাজিক নিরাপত্তার কিছু গ্যাপ এখনো রয়ে গেছে। আমরা যদি সবাই মিলে সঠিক পথে এগিয়ে যাই, যার যার যা মূল্য সেটা নির্ধারণ করে দেই এবং গণতন্ত্রের পথে থাকি, তাহলে এদেশের মানুষ অবশ্যই স্বাধীনতার সুফল পাবে। নারীদের কাছে স্বাধীনতা মানে কর্মস্থলে সমান অধিকার, ঘরে বাইরে সবখানেই নারী থাকুক নিরাপদ। অপ্রাপ্তির জায়গাটা আমরা এখনো যেটা বলতে চাই, নারীদের নিরাপত্তার জায়গাটা এখনো সেইভাবে আমরা নিশ্চিত করতে পারিনি। নারীদের প্রতি যে আমাদের যে সম্মান বা শ্রদ্ধাবোধ, এটার কোনো পরিবর্তন হয় নাই। নারী স্বাধীনতার বিষয়ে এখনো কাজ করার সুযোগ আছে। এটাই আমার কাছে মনে হয় যে 56 বছরের মাথায় দাঁড়িয়ে এটা অনেক বড় ব্যর্থতা। স্বাধীনতা শুধু একটি দিনকে স্মরণ করা নয়, লাল সবুজের মলাটে বাংলাদেশের রক্তক্ষয়ী ইতিহাস। এ এমন বীরত্বের গল্প যা পৌঁছে যায় লোককথায়, বইয়ের পাতায় কিংবা ভালোবাসায়। স্বাধীনতার লাখো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এক শপথ। প্রজন্ম থেকে প্রজন্মে এই মহাকাব্য পৌঁছে দেওয়ার দায় যেন সবার। আজকে 26শে মার্চ স্বাধীনতা দিবস। আমি আজকে শহীদদের স্মরণে এখানে এসেছি। এখানে আমরা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। আগতরা বলছেন স্বাধীনতা একটি স্বপ্ন, যার জন্য একটি জাতি যুদ্ধ করেছে। এই স্বপ্ন বেঁচে থাকুক অন্তহীন। স্বাধীনতার 56 বছরে দাঁড়িয়ে সাধারণ মানুষ বলছেন, শুধুমাত্র একটি দিন নয়, স্বাধীনতার সত্যিকারের চর্চা হোক আমাদের প্রতিদিনের জীবনে। লাখো শহীদের রক্তে কেনা এই স্বাধীনতা রক্ষার দায় আমাদের সবার। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণ করা হয়। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এবং বিএনপি নেতৃবৃন্দ। নীরবতা আর বিউগলের করুণ সুরে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারীদের, যা ইতিহাসে অমলিন স্মৃতি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান।
এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। সেখানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে দলীয় প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আবারও পুষ্পস্তবক অর্পণ করেন। দোয়া ও মোনাজাতে কামনা করা হয় শহীদদের আত্মার শান্তি এবং দেশের অগ্রগতি। এরপর প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে আগত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি। আমরা সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি। গণতন্ত্র, সুশাসন এবং সম অধিকারের জন্য আজ থেকে 55 বছর আগেও এই জাতি লড়েছিল দীর্ঘ 9 মাসের একটি রক্তক্ষয়ী লড়াই, যার পরে পেয়েছিল একটি স্বাধীন দেশ। স্বাধীনতা দিবস উদযাপন করতে এসে আজও এই বাংলার মানুষরা বলছে নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা আবারও যেন দেশ গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং সম অধিকারের পথে হাঁটে। এরপর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদের সদস্য ও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি স্মরণ করেন স্বাধীনতার সেই অগ্নিঝরা সময়কে। জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পৌঁছাবে এই বিশ্বাস আমাদের সকলের আছে। ইতিহাসের দায়বদ্ধতায় শ্রদ্ধা আর প্রতিশ্রুতির মধ্য দিয়ে 56 বছরে স্বাধীন বাংলাদেশ। জনগণের চাওয়া আর পাওয়ার কাছাকাছি আসুক এই ভূখণ্ড, এমনটি প্রত্যাশা সবার। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়ে জাইমার রহমানকে সাথে নিয়ে তিনি বঙ্গভবনে যান। বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি ও তার স্ত্রী প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পর কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি বঙ্গভবনে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সমবেত হয় বিভিন্ন রাজনৈতিক দল। রাষ্ট্রীয় আচার আর নৈতিক দায়িত্ব থেকে স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি উঠে এসেছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক বক্তব্য ও প্রত্যাশা। রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে ভোরেই বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান জামায়াতে ইসলামীর ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলীয় নেতারা। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে তারা নিজ নিজ অবস্থান ও প্রত্যাশার কথা তুলে ধরেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। ৭১-এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে অতীতে যারাই জনরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারাই ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে বলে মন্তব্য করেন ২৪-এর আন্দোলন থেকে উঠে আসা রাজনৈতিক দল এনসিপির নেতারা। জনরায় বাস্তবায়ন না করলে বাংলাদেশের যেই ৭০% জনগণ গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে তারা কিন্তু রাস্তায় নামতেও দ্বিতীয়বার ভাববে না। যদি সংস্কার পার্লামেন্টে বাস্তবায়ন না হয় সেটা মাঠে গড়াবে এবং রাজনৈতিকভাবে সেটার ফয়সালা হবে। অন্যদিকে বামপন্থী নেতারা অভিযোগ করেন স্বাধীনতার পর বিভিন্ন সময়ে ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। ৫৫ বছরে স্বাধীনতার যে প্রাপ্তি সেটি নিয়ে খুব সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। তরুণ প্রজন্মকে নানাভাবে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভ্রান্ত করা হয়েছে। অন্ন, বস্ত্র, চিকিৎসা, স্বাস্থ্য মুক্তি পাবে এতদিন পরও আমরা সেটা অর্জন করতে পারি নাই।
এ সময় স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ দিতে হলে শুধু স্মৃতিচারণ নয়, প্রতিটি নাগরিকের জন্য ন্যায্যতা ও সমতার আদর্শ বাস্তবায়ন করতে হবে বলেও জানান তারা। ৫৬তম স্বাধীনতা দিবসে এসে প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। সাধারণ মানুষের প্রত্যাশা তাই রাজনৈতিক দলগুলোর নানা মত ও পথ থাকলেও জাতীয় ঐক্যের প্রশ্নে সবার লক্ষ্য এক হলে এগিয়ে যাবে বাংলাদেশ, অর্জিত হবে মহান স্বাধীনতার আকাঙ্ক্ষা। জাতীয় স্মৃতিসৌধ থেকে বদরুল আলম শাওন, নিউজ 24, সাভার, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখার জন্য ডিপ স্টেট নামে পরিচিত শক্তিশালী একটি মহল স্ট্র্যাটেজি দিয়েছিল বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির আলোচনা সভায় তিনি এই দাবি করেন। বলেন, নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি ও তারেক রহমানকে আইনি জটিলতায় রাখার মতো প্রস্তাব এসেছিল তাদের কাছে। ৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তে ভেজা স্বাধীনতা থেকে সংস্কার ও গণভোট বাস্তবায়নের রাজনৈতিক কর্তব্য নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আলোচনা সভা। এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সরকারে থাকা অবস্থায় একটি শক্তিশালী মহল নির্দিষ্ট কিছু শর্তে নির্বাচন বিলম্বিত করে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রস্তাব দিয়েছিলেন। জানান, সে প্রস্তাব প্রত্যাখ্যান করে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করেছে। এ সময় তিনি বিএনপির দিকে আঙুল তুলে অভিযোগ করেন, দুজন দায়িত্বশীলকে বিএনপি মন্ত্রিসভায় নিয়ে সংসদ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে ক্ষতিগ্রস্ত করেছে। যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয় তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল। তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করতে পারতেন না। তো তারা পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন সমঝোতার ভিত্তিতে। আমরা কিন্তু সেটাতে সায় দিইনি। এ সময় জ্বালানি সিন্ডিকেটের সঙ্গে সরকারের একটি অংশ জড়িত বলেও অভিযোগ করেন এনসিপি মুখপাত্র। সরকারের সংসদীয় কমিটি গুম অধ্যাদেশ বাতিল করার চেষ্টা করছে অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, এমন প্রচেষ্টা প্রমাণ করে বর্তমান সরকারের গুমের অভিপ্রায় রয়েছে। সরকারের এখন পর্যন্ত এত অভিযান চালানো হয়, কোনো বড় প্রতিষ্ঠানের তেলের মজুদে কি এখন পর্যন্ত অভিযান চালানো হয়েছে কিনা, বা সেটা সিজ করে বাজারে উন্মুক্ত করা হয়েছে কিনা, বা তাদেরকে বাধ্য করা হয়েছে কিনা বাজারে তেলটা উন্মুক্ত করার জন্য, করা হয়নি। না করা হওয়ার একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে তাদের সাথে আপনাদের যোগসাজশ আছে, আপনাদের মন্ত্রীদের বোঝাপড়া আছে যে তুমি 5 টাকার তেল যদি 10 টাকা বিক্রি করো তাহলে 2.5 টাকা আমার, 2.5 টাকা তোমার। একই অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার অভিযোগ করেন, সরকার প্রশাসক নিয়োগ দিয়ে মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ নিতে চাইছে। নির্বাচন আপনারা দেবেন না, এটা আমরা বুঝতে পারছি, কারণ দলীয় প্রশাসক বসাবেন এবং এর মধ্য দিয়ে মাঠ আপনারা নিজেদের নিয়ন্ত্রণে আনবেন। এনসিপিকে বলেছেন কিংস পার্টি, কিন্তু বাংলাদেশের এবং উপমহাদেশ ইতিহাসের সবচেয়ে সফল কিংস পার্টি হচ্ছেন আপনারা। এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাতারে এসে সঠিক গতিপথ বেছে নেবে দলটি। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। এদিকে ওমানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূত এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন প্রথম সচিব আসাদুল হক। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়। স্থানীয় সময় সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কনসুলেট প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন কনসুলেট জেনারেল সহ কর্মকর্তা কর্মচারীরা। সভায় বক্তব্য রাখেন আলহাজ আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার নুরুল আমিন সহ আরও অনেকে। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন সহ দেশের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এবং আপনারা আরো জেনে খুশি হবেন যে বাংলাদেশ 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে 25শে মার্চ কানাডার ড্যানফোর্থ অ্যাভিনিউতে সমাবেশ ও প্রদীপ প্রজ্বলনের আয়োজন করে টরন্টো ফিল্ম ফোরাম।
এর সঞ্চালনায় ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান খান সহ আরও অনেকে। এ সময় বক্তারা মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রদীপ প্রজ্বলন করেন। সেই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে এবার 11 দিনের রিমান্ডে নিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি এনআইএ। বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউসে এনআইএর স্পেশাল আদালতে তোলা হলে আরও জিজ্ঞাসাবাদের জন্য সংস্থাটি 2 অভিযুক্তকেই হেফাজতে চায়। আবেদনের ভিত্তিতে বিচারিক আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের 23 মার্চ দিল্লিতে নিয়ে যায় এনআইএ। এদিকে 2 এপ্রিল তাদের কলকাতার বিধাননগর মহকুমা আদালতে হাজির করার কথা থাকলেও জানা যায় তাদের দিল্লি থেকে ভার্চুয়ালি কলকাতার আদালতে হাজির করা হতে পারে। ভারতের পলাতক হাদি হত্যার আসামিদের বন্দি চুক্তির আওতায় দেশে ফেরানোর প্রচেষ্টা চলছে, একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মহান স্বাধীনতা দিবসে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে ফুল দিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উন্নত দেশের সাথে সমন্বয় করে পুলিশ সংস্কার হবে। এ সময় পুলিশ মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি, যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। মার্কিন মধ্যস্থকারীদের মাধ্যমে আসা বার্তাকে আলোচনা মানতে নারাজ ইরান। উল্টো কোনো আঞ্চলিক দেশ তাদের দ্বীপ দখলের চেষ্টা করলে ভয়াবহ হামলার হুমকি দিয়েছে দেশটি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, আলোচনা করলেও বলতে ভয় পাচ্ছে তেহরান। পরাজয় না মানলে আরও কঠোর হামলার হুমকি দিয়েছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ একাধিক মিত্র দেশের জাহাজ চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছে তেহরান। সংঘাত বন্ধের উদ্দেশ্যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সত্যি আলোচনা চলছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানালেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা বিনিময় চলছে। তেহরান তাদের শর্তে যুদ্ধ শেষ করতে চায় এবং ক্ষতিপূরণ দাবি করেছে। এর মধ্যেই ইরানের পার্লামেন্টের স্পিকার হুঁশিয়ারি দিয়েছেন, শত্রুদের সহায়তা করলে আঞ্চলিক দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চালানো হবে হামলা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ইরান আলোচনার জন্য মরিয়া, তবে নিজেদের দেশের নেতাদের ভয়ে তা প্রকাশ্যে স্বীকার করছে না তারা। হোয়াইট হাউস হুমকি দিয়েছে, তেহরান সামরিক পরাজয় না মানলে হামলা আরো তীব্র হবে। মধ্যপ্রাচ্যে ইরানকে নিয়ে আমরা যা করছি তা আগে কেউ কখনো দেখেনি। আর সত্যি বলতে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তারা যে কোনো মূল্যে একটা চুক্তিতে পৌঁছাতে মরিয়া, কিন্তু তারা এটি স্বীকার করতে ভয় পাচ্ছে, কারণ তারা মনে করে এটা বললে তাদের নিজেদের লোকেরাই তাদের মেরে ফেলবে। চলমান সংঘাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে হরমুজ প্রণালীতে। জাহাজ চলাচলে নিতে হবে অনুমতি, গুনতে হবে টোলো। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ মোট 6 মিত্র দেশের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তেহরান জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া মিত্র দেশের জাহাজ চলাচলে বিশেষ শর্তে বাধা দেবে না তারা। নীরব দাস, নিউজ 24। দক্ষিণ কোরিয়ায় হয়ে গেল প্রবাসীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এই উদ্যোগ নেয় বরিশাল কমিউনিটি ইন কোরিয়া। অনুষ্ঠানে কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা অংশগ্রহণ করেন। তার পাশাপাশি ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।
যুদ্ধের আবহেও ঈদের আনন্দে ভাতা পড়েনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসীদের। ঈদ ঘিরে পরিবার পরিজন ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে প্রতিদিন সকাল থেকে ঘরের বাইরে বের হচ্ছেন মানুষ। নতুন পোশাক, সুস্বাদু খাবার এবং নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় পবিত্র ঈদ। শিশু কিশোরদের হাসি, তরুণদের উচ্ছ্বাস এবং পরিবারের মিলন মেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সবখানে। রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এর আগে ২৬ জনের মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদের মধ্যে ৮ জন পুরুষ, ১১ জন নারী এবং ৭ জন শিশু। নিহতদের মধ্যে ১৮ জনই রাজবাড়ী জেলার বাসিন্দা, বাকিরা কুষ্টিয়া, ঝিনাইদহ, দিনাজপুর, গোপালগঞ্জ এবং ঢাকার বাসিন্দা। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।